দর্শক, এখন রয়েছে দেশের হোম টেক্সটাইল খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLME এর প্রেসিডেন্ট খন্দকার আব্দুল মুক্তাদির। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। জি, প্রথমেই জানতে চাচ্ছি যে হোম টেক্সটাইল খাতের অবস্থা এখন কেমন রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে? হোম টেক্সটাইল বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে তৃতীয় বৃহত্তম। আমাদের ওভেন এবং নিড হচ্ছে প্রথম এবং দ্বিতীয়। গার্মেন্টসের দুইটি খাত, তৈরি পোশাকের দুটি 12 বিলিয়ন করে। আমাদের রপ্তানির পরিমাণ ওদের তুলনায় অনেক কম, $1 বিলিয়ন মতো, কিন্তু এটি দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত। আচ্ছা, এই বছর আমাদের সরকার কর্তৃক নির্ধারিত স্ট্র্যাটেজিক টার্গেট হচ্ছে 900 মিলিয়নের কিছুটা উপরে, প্রায় 1 বিলিয়নের মতো। এখন পর্যন্ত যেটুকু অগ্রগতি হয়েছে 623-24 মিলিয়নের মতো। আর তো 3 মাস বাকি, মানে এটি হচ্ছে মার্চ পর্যন্ত উপাত্ত, এপ্রিল মে জুন 3 মাস বাকি, দেখা যাক কি দাঁড়ায়। তবে এর মধ্যে প্রতিবন্ধকতা একটি আছে। গত কয়েক মাসে ইউরোর অব্যাহত দরপতনের কারণে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের হোম টেক্সটাইলের রপ্তানির সবচেয়ে বড় বাজার। গার্মেন্টস যেরকম 60% এক্সপোর্ট করে, সেখানে হোম টেক্সটাইলের ম্যাক্সিমাম পার্সেন্টেজ এক্সপোর্ট হয় আপনার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। তো সেখানে ইউরোর দরপতন একটি নতুন ডাইমেনশনের সৃষ্টি করেছে, এটি একটি বড় প্রতিবন্ধকতা। আচ্ছা, গত বছরের সাথে কম্পেয়ার করলে এবছর এখনো যেহেতু 3 মাস বাকি রয়েছে, তো এখন পর্যন্ত কেমন রয়েছে? গত বছরের চেয়ে ভালো রয়েছে নাকি এবছর খারাপ রয়েছে? মিক্সড। হোম টেক্সটাইলের একটি সেগমেন্ট হচ্ছে টাওয়েল। টাওয়েলের গ্রোথটি ঋণাত্মক, প্রবৃদ্ধি ঋণাত্মক। আবার বেড লিনেন, যেটি আমরা বিছানার বেডশিট, বেড কভার ইত্যাদি, সেই বেড লিনেনের ক্ষেত্রে প্রবৃদ্ধি হচ্ছে ধনাত্মক, পজিটিভ গ্রোথ। এই যে 3 মাস বাকি রয়েছে এবং আপনি বলছিলেন যে টার্গেট রয়েছে একটা, তো এই টার্গেট কি মনে করছেন যে পূরণ করা সম্ভব হবে? আশেপাশে যাবে, হয়তো পুরোপুরি অর্জিত হবে না, কিন্তু তার খুব হয়েছে। একটি ব্যাপার তো আছেই। কিন্তু আমি যদি পিওরলি ইকোনমিক সেন্সের মধ্যে থাকি, ফিনান্সিয়াল টার্মসের মধ্যে থাকি, এখানে মূলত দুটি কারণ। রাজনীতির ব্যাপারটি তো আমাদের দেশে স্বতঃসিদ্ধই, এটি নিয়ে আলোচনার কিছু নেই। রাজনৈতিক কারণের বিনিয়োগকারী এবং আমাদের দেশ থেকে যারা সাপ্লাই চেইন মেনটেন করেন, তাদের মধ্যে একটি বিরাট অনাস্থার ব্যাপার রয়েছে, এটি তো অনস্বীকার্য। আর আমি যদি অর্থনৈতিক যে দুটি সূচকের কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রবৃদ্ধি, সেটির দিকে তাকাই, তাহলে একটি হচ্ছে ইউরোপের যে মুদ্রা, সেই ইউরোর দরপতন। যেমন 1 ইউরোতে এক সময় ছিল, 1 ইউরোতে ডলার পাওয়া যেত 1.25, 1.30 পর্যন্ত। সেটি চলে এসছে এখন 1.09, 1.10-তে। এই যে 20-22% ইউরোর দরপতন, সে কারণে ইউরোপিয়ান ইউনিয়নে যারা আমদানি করেন, তাদের আমদানি পণ্যের মূল্য বেড়ে গিয়েছে অনেক। কিন্তু আপনি তো জানেন, ওইসব দেশে কনজিউমার লেভেলে, ভোক্তা লেভেলে হঠাৎ করে কোনো পণ্যের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয় না, এটি ওদের সিস্টেমের মধ্যেই নাই। আর হোম টেক্সটাইল এমন একটি পণ্য যেখানে সরবরাহকারকরা 6 মাস 1 বছরের একটি কন্ট্রাক্ট করেন। এই চুক্তিবদ্ধ সময়ের মধ্যে মূল্যের বিরাট কোনো তারতম্য করা সরবরাহকারীর পক্ষে সম্ভব নয়। এটি একটি কন্ট্রাকচুয়াল অ্যাপ্লিকেশন। আরেকটি কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি বাংলাদেশ থেকে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি ইউরোপে, সেটি হলো পাকিস্তান গত 1 বছর যাবত ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি প্লাস সুবিধা পাচ্ছে, যে কারণে পাকিস্তান থেকে যারা এখন পণ্য আমদানি করে ইউরোপিয়ান ইউনিয়নে হোম টেক্সটাইল এবং গার্মেন্টস এর অংশ বিশেষ, তাদের কোনো আমদানি শুল্ক দিতে হয় না। যে সুবিধাটি আমরা 9.6% সুবিধা পেতাম আগে পাকিস্তান এবং ভারতের সাথে, এখন শুধু সেটি ভারতের সাথেই হচ্ছে, পাকিস্তান সেই ক্ষেত্রে আমাদের সমান সুযোগ সুবিধা পায়। কিন্তু পাকিস্তানের একটি ইনহেরেন্ট সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এই পণ্য উৎপাদনের জন্য যে সুতা লাগে, সেই সুতা যে তুলা থেকে উৎপন্ন হয়, সেই তুলাটির উৎপাদনের স্থান হচ্ছে পাকিস্তান। আচ্ছা, তো এটি আপনি ন্যাচারাল অ্যাডভান্টেজ বলতে পারেন, প্রাকৃতিকভাবে একটি সুবিধার জায়গা পাকিস্তান। সেটি মোকাবেলা করার কোনো মেকানিজম তৈরি করতে পারছে, তুলা তাদের এখানে উৎপন্ন হয়, তো এটি মোকাবেলা করার আমাদের কোনো মেকানিজম নাই সরকারি সহায়তা ছাড়া। আচ্ছা, এরকম আমাদের দেশে এই যে তৈরি করতে টেইলারের যেগুলো জিনিস রয়েছে, হয়তো বা আমরা যদি বেডশিটের কথা ধরি বা কার্টেনের কথা ধরি, তাহলে এগুলো তৈরি করতে আমাদের কি অনেক কিছুই আমদানি করতে হয়? প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটি হচ্ছে মূল কাঁচামাল, তুলা থেকে সুতা উৎপন্ন হয়। যে
সুতা থেকে এই পণ্যটা উৎপাদিত হয়, সেই সুতা যে তুলা দ্বারা থেকে আসে সেই তুলাটি হয় পাকিস্তানে। আচ্ছা 20 এবং বিলো কাউন্টের সুতা যে তুলা থেকে উৎপন্ন হয় সেই তুলাটির সুতিকাগার হচ্ছে পাকিস্তান। আচ্ছা, সেটা আমরা পাকিস্তান থেকেই নিয়ে আসি। আমরা পাকিস্তান থেকে তুলা আনি অথবা সুতা আনি, অথবা যেগুলি লোয়ার সেগমেন্টের প্রোডাক্ট করে তারা হয়তো এখানকার ইয়ার্নের ওয়েস্ট ইয়ার্ন থেকে করে। আচ্ছা, আমাদের দেশের এই হোম টেক্সটাইলের যেসব প্রোডাক্ট রয়েছে এগুলো চাহিদা আসলে ইউরোপ ছাড়া আর কোথাও কোথাও রয়েছে, বা ইউরোপ নতুন আমেরিকা, কোথাও বাজার তৈরি ইউরোপ হচ্ছে? আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া পৃথিবীর সর্বত্রই রয়েছে। কিন্তু এখানে আপনার প্রাইসে কম্পিটিটিভ হতে হবে, মূল্যতে প্রতিযোগিতামূলক হতে হবে, সরবরাহের যে একটি জিনিস প্রক্রিয়ার যে সময় লিড টাইম যেটি আমরা বলি সেটিও প্রতিযোগিতামূলক হতে হবে, এই এবং ফ্যাক্টরিগুলিকে কমপ্লায়েন্ট হতে হবে। এই জিনিসগুলি যদি আমরা বায়ারদের এই জিনিস চাহিদাগুলি আমরা পুরো করতে পারি, হোম টেক্সটাইলের একটি বিস্তীর্ণ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে এক্সপোর্টের আমরা শুনছিলাম যে এক্সপোর্টের টার্গেট পূরণে কিছুটা সমস্যা রয়েছে, সেটা ইউরোর দরপতন একটা সমস্যার কথা বলছিলেন। এছাড়া যদি আমরা ধরি যে তৈরির ক্ষেত্রে কি আপনারা দেশে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা এই সেক্টরে কোনো প্রতিবন্ধকতা আপনার কি মনে হয় যে কি সমস্যার তো অন্ত প্রতিবন্ধকতা? নেই। আচ্ছা। আপনার এই আধা ঘন্টার অনুষ্ঠান সমস্যা বলে শেষ করা যাবে না, দুই একটা বলি। প্রথমত, এটি একটি ম্যানুফ্যাকচারিং শিল্প এবং এই ম্যানুফ্যাকচারিং এর মধ্যে অনেকগুলি স্টেজ রয়েছে। যেমন তুলা থেকে সুতা উৎপাদন একটি একটি সেগমেন্ট, সুতা থেকে উইভিং সেটি একটি সেগমেন্ট, তারপরে ডাইং ফিনিশিং সেটি একটি পর্যায়, এবং আলটিমেটলি সেলাই করা এবং ফিনিশ প্রোডাক্ট বাইরে পাঠানো সেটি একটি সর্বশেষ অধ্যায়। প্রতিটি জিনিসের মধ্যেই সমস্যা রয়েছে। প্রথম হলো গ্যাস এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ কোথাও নেই, কোথাও নেই। এটি একটি বিরাট সমস্যা, যে কারণে আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো এখন কমপ্লায়েন্স এমন একটি অচল অবস্থা, একটি সন্দেহের সৃষ্টি করেছে পুরো সেক্টরটির মধ্যে। এটি একটি বড় প্রতিবন্ধকতা, কারণ এক এক বায়ারের এক এক সরকারি বিভিন্ন দলিল দস্তাবেজ, বিভিন্ন সার্টিফিকেট, কোন দপ্তর থেকে যে কোনটা পাওয়া যাবে খোদ সরকারি সেটা সম্পর্কে ওয়াকিবহাল না, তারাও নিজেরাও বলতে পারে না। এটি একটি বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে পুরো সেক্টরটির মধ্যে, শুধু হোম টেক্সটাইল না, হোম টেক্সটাইল এবং আরএমজি বৃহত্তর টেক্সটাইল ফ্যামিলির মধ্যেই প্রবৃদ্ধির জন্য এটি একটি বিরাট বিরাট সমস্যা। আচ্ছা, আমরা এই সেক্টর নিয়ে আরো আলোচনা করব, আরো জানবো আপনার কাছে। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। গত 21 বিজনেসে দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিটিটি এলএমই এর প্রেসিডেন্ট খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা আজকে হোম টেক্সটাইল খাত নিয়ে আলোচনা করছি। একটু আসতে চাই সামগ্রিক রপ্তানি পরিস্থিতির দিকে। কি মনে হয় যে এখন সামগ্রিক রপ্তানি পরিস্থিতি এখন আসলে কি অবস্থায় রয়েছে? রপ্তানি মূলত স্থবির হয়ে গিয়েছে। আপনি যদি গত বছরের আমাদের টোটাল রপ্তানির চিত্র দেখেন, গত বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 30.5 বিলিয়ন। আমরা প্রায় সেটি অর্জন করেছিলাম। 30.18 বিলিয়ন ছিল আমাদের প্রকৃত অর্জনের পরিমাণ। তো সেটি বলতে পারেন আমরা লক্ষ্যমাত্রা প্রায় ছুঁয়ে ফেলেছিলাম। এই বছর সেই রপ্তানির লক্ষ্যমাত্রা খুবই মডেস্ট একটি টার্গেট করা ছিল অন্যান্য বছরের তুলনায়, প্রায় 10% মতো। এবারের টার্গেট হলো 33.2 বিলিয়ন। এই 33.2 বিলিয়নের বিপরীতে আমাদের মার্চ পর্যন্ত আমরা অর্জন করেছি 22.5 বিলিয়ন। এখন আমরা যদি বছরের যে সময়টি পার হয়ে গিয়েছে সেটির গড় ধরি, তাহলে এই বাকি সময়ে আমরা হয়তো কোনো মতে এই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারবো কোনোভাবে, বা হয়তো একটু পিছিয়ে থাকবো। কিন্তু কমে যাওয়ার কারণটা আসলে কি? আমি কারণে আসছি। আমাদের এই পর্যন্ত শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হচ্ছে 2.98, মানে প্রায় 3% মতো। সেটি গত 6, 7, 8 বছরের মতো কেন কমছে? কমার সব থেকে বড় কারণ হচ্ছে গত 6, 8 বছর যাবত দেশে প্রকৃত ম্যানুফ্যাকচারিং খাতে প্রকৃত কোনো বিনিয়োগই হয়নি। এখন বিনিয়োগ হয় নাই, এটাও একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, তাহলে গত 6, 7 বছর যাবত অব্যাহত প্রবৃদ্ধি কিভাবে ছিল? আগের বিনিয়োগের মোমেন্টাম, আপনি যদি ফ্যান চালিয়ে হঠাৎ বন্ধ করে দেন, ওটি বন্ধ হওয়ার আগে অনেকক্ষণ যাবত ঘুরতে থাকবে। আগের বিনিয়োগের মোমেন্টাম এবং আমাদের যেহেতু উৎপাদনশীলতাটা কম, সেই কারণে মেন মেশিন কম্বিনেশনে আমরা প্রবৃদ্ধি করে গিয়েছি, কিন্তু সেটির একটি মাত্রা আছে। প্রবৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে গেছে।
আচ্ছা, এখন তাহলে কি বলা যেতে পারে যেহেতু এখন বিনিয়োগ হচ্ছে না, তার প্রভাব কি আমরা ভবিষ্যতে এরকম রপ্তানি কমতে থাকার মধ্যে দিয়ে দেখতে পাবো? যদি ম্যানুফ্যাকচারিং খাতে নতুন নতুন বিনিয়োগ না হয়, আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে না পারি, তাহলে এটা তো এই বছরই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় স্টলড হয়ে গিয়েছে, স্থবির হয়ে গিয়েছে। আপনার রপ্তানি করতে হলে তো রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করতে হলে আপনার নতুন নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে আসতে হবে। সেখানে তো বিনিয়োগের কোনো বিকল্প নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য আসলে কি দরকার? সরকার থেকে পদক্ষেপ দরকার নতুন কোনো? দুটো দিক, আপনি বিনিয়োগের জন্য দুটো দিক করতে পারেন, বিবেচনা করতে পারেন। একটি হচ্ছে আর্থিক খাত সংশ্লিষ্ট, আরেকটি হচ্ছে আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থা। আপনি আর্থিক খাত সংশ্লিষ্ট বিষয়গুলিতে যদি যান, প্রথমত আমাদের ব্যাংক ঋণের সুদের হার এখন অত্যধিক। আমি যেসব বাজারে আমরা রপ্তানি করি, ইউরোপ আমেরিকার বাজারে, সেখানে ওদের মন্দার পর থেকে একটা দীর্ঘ সময় প্রায় ব্যাংক রেট ছিল প্রায় জিরোর কাছাকাছি, শূন্যের কাছাকাছি। আমি তাদের সাথে গেলাম না, আমাদের প্রতিদ্বন্দ্বী ম্যানুফ্যাকচারার যে সমস্ত দেশ, তাদের সাথে হিসাব করলেও আমাদের ব্যাংক ঋণের সুদের হার অত্যধিক। এবং ব্যাংক ঋণের সুদের বাইরে অনেকগুলি সার্ভিস চার্জ আছে, যেগুলি হিসাব করলে প্রকৃতপক্ষে আমরা 18, 19, কেউ কেউ 20% পর্যন্ত সুদ করি। আপনি আমাদের মতো এই টেক্সটাইলের প্রতিযোগিতামূলক বাজারে, ফিয়ার্সলি কম্পিটিটিভ একটা সেক্টরে কত শতাংশ লাভ করেন যে আপনি 20% পর্যন্ত কস্ট অফ ফান্ড আপনি বহন করতে পারবেন? এটি একটি উদ্ভট একটি ব্যাপার। এটির হ্রাস কেন আমরা এতদিন পর্যন্ত টেনে ধরতে পারিনি, সেই বিবেচনা বোধটা কেন আসেনি, এটি একটি অবাক হওয়ার মতো বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের এই উৎপাদন প্রতিষ্ঠানগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের অভাব, এটি একটি বড় প্রতিবন্ধকতা। তৃতীয় হচ্ছে নতুন বিনিয়োগ যে আসবে, নতুন বিনিয়োগের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করা দরকার। এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হলে প্রথম অপরিহার্য শর্তটি হচ্ছে সুশাসন। সুশাসন যদি না থাকে, বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একজন তার সময়, অর্থ, শ্রম সবকিছু কমিট করছে একটি ভূখণ্ডের মধ্যে একটি দীর্ঘ সময়ের জন্য, 10 বছর 20 বছরের জন্য। তার মধ্যে যদি আস্থার অভাব থাকে, সে কখনো বিনিয়োগে এগিয়ে আসবে না। সে হয়তো সাময়িক সময়ের জন্য ট্রেডিং এ ইনভলভ হতে পারে, একটি সাপ্লাই চেইন সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কখনো এগিয়ে আসবে না। তাহলে সুশাসন দরকার, ব্যাংক ঋণের সুদের হার কমানো দরকার, অব্যাহত জ্বালানি সরবরাহ করার দরকার, আর কমপ্লায়েন্স নিয়ে আমাদের মধ্যে যে একটি বিরাট কনফিউশন, এই অরাজক অবস্থাটার নিষ্পত্তি দরকার, একটি স্ট্যান্ডার্ডাইজ একটি ফরম্যাটে আনা দরকার। আচ্ছা, সামনে বাজেট আসছে, বাজেটেও কি আপনাদের কি প্রত্যাশা থাকবে? এই বিষয়গুলো নিয়ে কি প্রত্যাশা থাকবে? বাজেটে আমরা, বাজেট তো সুশাসন নিশ্চিত করতে পারবে না। সুশাসন নিশ্চিত করার জন্য আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষের রাজনৈতিক সদিচ্ছা দরকার। সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে, আপনার ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে, সমস্ত রেগুলেটরি বডিগুলির ক্ষেত্রে, এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি আছে, তাদের ইনস্টিটিউশনগুলি, তাদের ব্যবহারে এবং চর্চায় দৃঢ়তি সুশাসনের প্রকাশ থাকতে হবে। আর বাজেটের ক্ষেত্রে আমি অর্থমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, উনি যে নগদ সহায়তা এবং প্রণোদনাগুলি চালু রেখেছিলেন, পলিসি সাপোর্ট, নীতিগত সহায়তা যেগুলি ছিল, সেই জিনিসগুলি অন্তত আগামী কয়েক বছরের জন্য অব্যাহত রাখা প্রয়োজন। এবং বিশেষ করে আমাদের হোম টেক্সটাইল, যেহেতু আমরা পাকিস্তানের সাথে প্রতিযোগিতায় হঠাৎ করে একটু সমস্যার মধ্যে আছি, এই খাতটির জন্য আগামী 2021 সন পর্যন্ত ঘোষণা দিয়ে নীতি সহায়তাটা অব্যাহত রাখা দরকার। আচ্ছা, এই সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরির জন্য ভবিষ্যতে আরো ভালো করার জন্য কি প্রয়োজন বলে আপনি মনে করেন? অনেকেই হয়তো জানেন না, অথবা জানেন, আমাদের এখান থেকে যে পরিমাণ রেমিটেন্স দেশের বাইরে যায়, সেটিও একটি উল্লেখযোগ্য অংশ। আমরা যে শুধু রেমিটেন্স আর্ন করে এই দেশে আনি তা না, এই মধ্যম পর্যায়ের যে সমস্ত দক্ষ শ্রম শক্তি, তাদের অভাবের কারণে বাংলাদেশ হচ্ছে ভারতের 5th হাইয়েস্ট রেমিটেন্স আর্নার কান্ট্রি। বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা ভারতে যায়, সেটি ভারতের 5ম বৃহত্তম রেমিটেন্স আর্নিং এর উৎস। আচ্ছা, মানে ভারত থেকে অনেক শ্রমিক তাহলে এখানে আসছে, অনেকেই কাজ শ্রমিক না, করতে মধ্যম পর্যায়ের, আচ্ছা, মধ্যম পর্যায়ের অনেক ইন্ডাস্ট্রির সিইও, অনেক কোম্পানির সিইও বা মিড লেভেলের, তাদের অভাব আমাদের দেশে আছে। এবং সেটি টেক্সটাইলেও আছে, সিরামিক্সেও আছে, সব ক্ষেত্রেই আছে, সব ক্ষেত্রে।
মানে মধ্যম পর্যায়ের একটা অভাব একটা আমাদের দেশে রয়েছে বলবেন দক্ষ দক্ষ জনশক্তির অভাব আছে। আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLME এর প্রেসিডেন্ট খন্দকার মুক্তাদির।